নতুন মন্ত্রিসভা ও এমপিদের বরণে প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা। চীন, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশকে আমন্ত্রণ। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর নতুন অধ্যায়ের পথে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রার প্রতীক্ষায় বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে হচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভা। সম্ভাব্য আকার ৪০ থেকে ৪৫। টেকনোক্রেটেও আলোচনায় কয়েকজন। এবং ভোট আয়োজনে প্রত্যাশার চেয়ে বেশি সফল কমিশন, বললেন ইসি আনোয়ারুল। ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। একবারে বলি, আজকে আমাদের একটা বিদায়ী বৈঠক। আগামী মঙ্গলবার সকালে বিজয়ী সংসদ সদস্য এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। এদিকে নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অভিজ্ঞতা কাজে লাগাতে গেলে যে আপনাকে মন্ত্রিসভাতেই নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? পরামর্শ নিতে পারে অবশ্যই। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে তিনি দাবি করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুলিশ তাদের মর্যাদা ফিরে পেয়েছে এবং নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে। এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। এ সময় হাতিয়া আলোচিত ধর্ষণের ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী দলের প্রধান হিসেবে সন্ধ্যায় জামাত আমিরের বাসায় যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জামায়াতে ইসলামী নেতারা। এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড্ডার বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড্ডার বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি পিছিয়ে পরবর্তী সংবাদে ফিরে যাচ্ছি। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর নতুন অধ্যায়ের পথে বাংলাদেশ। গেল বছরের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন, এরপর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়। এখন অপেক্ষা শপথের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। গেল বছরের ২৫শে ডিসেম্বর দেশের রাজনীতিতে আসে বড় মেরুকরণ। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। এরপর সময় গড়ায় জাতীয় নির্বাচনের দিকে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২/৩ বেশি আসনে জয়লাভ করে সরকার গঠনের জন্য এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয় সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া। এখন সব নজর শপথের দিকে। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে বিএনপি প্রধানের। তবে রাজনৈতিক এই পালা বদলের মুহূর্তে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিগত সময়ের দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার দেখতে চান তারা। আমরা শান্ত মতন ব্যবসা করতে পারবো, শান্ত মতন চলতে পারবো, ফিরতে পারবো, খাইতে পারবো, এইটুকুই তো।
আমাদের জন্য মনে করেন আমি এই ব্যবসাটা করে জানি করে খাইতে পারি, কোনোদিন হামলা না আসে, কোনো দিকে জানি কোনো দিকে কেউ জানি চাঁদাবাজি না করতে পারে। সবচেয়ে বড় প্রত্যাশা দ্রব্যমূল্য ভোক্তাদের নাগালে রাখা। খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতির কারণে দুর্বিষহ হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা। নতুন সরকারের কাছে এ সংকট সমাধানের দাবি সর্বস্তরের মানুষের। জিনিসের দামটা একটু কমাক, যাতে গরিবের লেগে সাধারণ লোকের লেগে চলার সুবিধা হোক। কোনো রকম কোনো দুর্নীতি না হয়, কোনো গরিব মানুষের পর অত্যাচার না হয়, চাঁদাবাজি না হয়। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতাও বড় প্রত্যাশা। আন্দোলনের নামে সড়ক অবরোধ, সহিংসতা বা হামলার ঘটনা বন্ধ হয়ে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, এমনটাই আশা করছেন নগরবাসী। রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন না হয়, সবাই মিলেমিশে দেশের জন্য যা ভালো হবে তাই করুক। দেশ গড়তে সবকিছুই নতুন করে গড়তে হবে, এইটা আমার নতুন সরকারের প্রতি আহ্বান। স্বদেশ প্রত্যাবর্তন থেকে নির্বাচনী জয়, সবশেষ শপথের অপেক্ষা। রাজনৈতিক এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে খুলছে নতুন সম্ভাবনার দ্বার। এখন দেখার বিষয় নতুন সরকার কতটা সফলভাবে পূরণ করতে পারে জনগণের প্রত্যাশা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি ও তার জোট। ফলে প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এতে মন্ত্রিপরিষদের আকার হতে পারে ৪০ থেকে ৪৫ সদস্যের। থাকবেন কয়েকজন টেকনোক্রেট মন্ত্রীও। মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলটির বেশ কয়েকজন তরুণ নেতাও। এবার মন্ত্রিসভায় বিএনপির ত্যাগী নেতারা প্রাধান্য পাবেন বলে ধারণা করা হচ্ছে। টক অফ দ্য কান্ট্রিতে থাকা এসব আলোচিত নেতাদের নিয়ে দেখুন মফিউর রহমানের রিপোর্ট। ২০০৬ সালে পূর্ণিমাদ শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিএনপি। এরপর নানা ঘটন অঘটনের মধ্য দিয়ে ক্ষমতা নেয় মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। তারা ২০০৮ সালে নির্বাচন দিলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিভিন্নভাবে তারা টানা ক্ষমতায় থাকে ২০২৪ সাল পর্যন্ত। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রায় ১৭ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেয় সরকার। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি জোট। প্রায় ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এতে নবীন ও প্রবীণদের সমন্বয় হচ্ছে মন্ত্রিসভা, যার আকার হতে পারে ৪০ থেকে ৪৫ সদস্যের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তার কাছেই থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া আলোচনায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেন। স্পিকার হিসেবে আলোচনায় আছেন ড আব্দুল মঈন খান ও জয়নাল আবেদিন ফারুক। মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে আলোচনায় আছেন বিএনপি সিনিয়র নেতারা। এর মধ্যে যাদের নাম বেশি শোনা যাচ্ছে তারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন। এছাড়াও তালিকায় আছেন দলের দুর্দিনে কাণ্ডারি রুহুল কবির রিজভী। তাকে টেকনোক্রেট কোটায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া এই কোটায় নাম শোনা যাচ্ছে মাহাদি আমিন, হুমায়ুন কবির ও আমিনুল ইসলামের। মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন দলের তরুণ নেতারাও। এর মধ্যে রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী আনি, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, শরীফুল আলম, ড রেজা কিবরিয়া, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ও রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নামও শোনা যাচ্ছে এই তালিকায়। শরিকদের মধ্য থেকে কয়েকজনের স্থান হতে পারে মন্ত্রিসভায়। এদের মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নূর। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের আলোচিত নাম হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলাম সহ ৬ নেতা যাচ্ছেন সংসদে। প্রথমবার নির্বাচনে জয়লাভ করলেন এ তরুণরা। জুলাই আন্দোলনের পর গঠিত দলটির নেতাদের দাবি, দলের সাফল্য জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণে ইঙ্গিত দিচ্ছে। তাসনিম তারিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পরে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৬ নেতা এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই ৬ জন এবারের জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবে। ১ বছর হওয়ার আগেই সংসদে বসতে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। সরকার থেকে বের হয়ে গঠন করেন দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক তিনি। এবার জাতীয়
জাতীয় নির্বাচনে ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপির এম.এ কাইয়ুমকে হারিয়ে চমক দেখিয়েছেন এই তরুণ নেতা। রংপুর 4 আসনে জয়ের হাসি হাসলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। তার সাফল্যে এলাকায় আনন্দ উল্লাস করেছেন সমর্থকরা। জুলাই আন্দোলনের আরেক আলোচিত নাম হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি। এবারের নির্বাচনে কুমিল্লা 4 আসনে সবগুলো কেন্দ্র থেকে জয় পান হাসনাত আব্দুল্লাহ। নোয়াখালী 6 আসনে জয় পেয়েছেন এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ। শাপলাকলি প্রতীকে বিএনপির প্রার্থীকে টপকিয়ে বিজয়ী হন তিনি। কুড়িগ্রাম 2 আসনে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন এনসিপির ডক্টর আতিক মুজাহিদ। এইবারই প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। দেশের তরুণ প্রজন্মের হাত ধরে গড়ে ওঠা এই দলের সাফল্য জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে দাবি নেতাদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ভোটে প্রত্যাশার চেয়ে নির্বাচন কমিশন বেশি সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। বিকেলে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আর কমিশনে এসে নির্বাচনে 32টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে 11 দলীয় জোট। বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে 11 দলীয় ঐক্য। ইমার আসাদের রিপোর্ট। রোববার নির্বাচন ভবনে কমিশনের কাছে 32টি আসনে ভোটের কারচুপির অভিযোগ নিয়ে সাক্ষাৎ করে 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। এ সময় কমিশনের সামনে কারচুপি নিয়ে নানা তথ্যপাত্র তুলে ধরেন তারা। কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে 4টা 20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তাইলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার, এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা এটা প্রশ্ন থেকে গেল। 32টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানান জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। একই সাথে সোমবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তিনি। শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি, আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখব এবং আমাদের জন্য রাজপথও খোলা থাকবে। এদিকে নিজ দফতরে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান আদালতের সিদ্ধান্ত পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেবে ইসি। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা থাকতেই পারে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাশার চেয়ে সফল বলেও দাবি করেন তিনি। এত সুন্দর একটি নির্বাচন মহান আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণেই এটি সম্ভব হয়েছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকের পরাজয় কিছুতেই মানতে পারছে না তার নির্বাচনী এলাকার জনগণ। ঢাকা সিটির মধ্যে যে আসনটি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার কথা সেখানে আমিনুল হকের পরাজয়ে হতাশ দলীয় নেতাকর্মী সহ ভোটাররা। আসনটি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে ফের নির্বাচনের দাবি জানান অনেকেই। ফ্যামিলিতে 9 জন করে মানুষ, 10 জন করে মানুষ, এতগুলো ভোট দিছে, এতগুলো ভোট গেল কই? আমরা ভোট চাই। নির্বাচন কারচুপি হয়েছে, আমাদের অনেক কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, আমরা ভোটের সঠিক হিসাব পাই নাই। দরকার হলে জীবন দিতে হয়, জীবন দেব, তারপরে ভোট আবার নির্বাচন দিতে হবে আমাদেরকে। আমরা সর্বোচ্চ পাস করার কথা, সেই পাসটা তারা ডাকাতি করে নিয়ে গেছে এই ভোটগুলো আমাদের। রমজান আসার আগেই বাজারে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে রমজানের আনুষঙ্গিক খাদ্যপণ্যের দাম চড়া। আসছে নতুন সরকারের কাছে বাজার তদারকি সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন মুদাসির আলী।
পবিত্র রমজান মাস আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম, বিশেষ করে শসা, লেবু, সয়াবিন তেলের দাম যেন একটু বেশি বাড়তি। শসা প্রতি কেজি এবং লেবুর হালি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও মটরশুঁটি, সিমের দামও বাড়তি, তবে ফুলকপির দাম স্থিতিশীল রয়েছে। কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। কাঁচামরিচ আজকে হলো 140 আর হলো 120, আর কালকে ছিল 200 টাকা কেজি। লেবু আলি আমাদের এলাকায় 40 টাকা নিচ্ছে, এখন 80 টাকা আলি চেতেছে। দ্রব্যমূল্যের অনেক দাম, এই যে লাউ চাচ্ছে আপনার 100 টাকা করে। সামনে রমজান উপলক্ষে যদি এত ঊর্ধ্বগতির দাম থাকে, সাধারণ জনগণ তো কোনো নাগালের বাহিরে। ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ে নাভিশ্বাস সাধারণ মানুষের। বাজার নজরদারির তাগিদ দেন তারা। রমজান মাসে আমরা বুঝি যে সবকিছুর দাম একটু স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রোজার 5 দিন আগেই দাম অতিরিক্ত হয়ে গেছে। তাদের তো এটাই লক্ষ্য থাকতে হবে যে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে, মানুষ যাতে অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। নতুন সরকারের কাছে প্রত্যাশা যে বাজারটা যেন এই রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত বসায় যেন বাজারটা স্থিতিশীল করা দরকার। রমজানকে ঘিরে বাড়তি খেজুরের দাম, তবে ছোলার দাম এখনো বাড়েনি। ছোলা গত গেছে বছর আমরা যেটা বিক্রি করছি 130 টাকা, এই বছর এটা 90 টাকা। এটি 500 নিচে ছিল, এখন হচ্ছে 650 টাকা, মানে রোজা আসার সাথে সাথে বেড়ে গেছে। এদিকে মুরগির মাংসের দামও চড়া। কক মুরগি 320, লেয়ার 330 এবং ব্রয়লার বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 টাকা করে। অন্যদিকে গরুর মাংস 780 এবং খাসি কেজি প্রতি বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকার মধ্যে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত 7 জন। বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জিংলাতলি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এ সময় 2 জন নিহত হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। দুপুরের দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়াবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশে কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম এর ব্র্যান্ড স্যাম বন্ড ন্যাশনাল সেলস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হলো। গাজীপুরের রাজেন্দ্রপুরে 2 দিনব্যাপী এই সম্মেলনে কৌশল নির্ধারণ, যোগ্যতার মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়, যা আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে বলে জানান প্রতিষ্ঠানটির হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন মুশফিকুল আজম। এতে হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে KM মাহমুদুল হাসান, হেড অফ অপারেশনস মিজানুর রহমান, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরমেন্সের জন্য সেলস টিম সদস্য ও পরিবেশকদের সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার টান্ডোমাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেলারের সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 9 জন যাত্রী, বাস চালক ও কন্ডাক্টর রয়েছেন বলে জানান উদ্ধারকারীরা। দুর্ঘটনার শিকার বাসটি পাঞ্জাব থেকে করাচি যাচ্ছিল। নিহতদের মরদেহ নেওয়া হয়েছে খাইরপুর সিভিল হাসপাতালে। আহত 10 জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন মন্ত্রিসভা ও এমপিদের বরণে প্রস্তুত সংসদের দক্ষিণ প্লাজা। চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশকে আমন্ত্রণ। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার পর নতুন অধ্যায়ের পথে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রার প্রতীক্ষায় বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে হচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভা। সম্ভাব্য আকার 40 থেকে 45। টেকনোক্রেটেও আলোচনায় কয়েকজন। এবং ভোট আয়োজনে প্রত্যাশার চেয়ে বেশি সফল কমিশন, বললেন ইসি আনোয়ারুল। 32 আসনে ভোট পুনর্গণনার দাবি 11 দলীয় জোটের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।